সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনের আয়োজন ফিজিওথেরাপি বিভাগ সিআরপির পক্ষ থেকে আজকের লাইভ প্রোগ্রামটি শুরু করছি। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, ঘরে আছেন এবং নিরাপদেই আছেন। প্রতিদিনের ন্যায় আমরা কথা বলবো ফিজিওথেরাপি চিকিৎসা বিষয়ক নির্দিষ্ট কোনো রোগের উপর, যাতে করে আমাদের যারা ফিজিওথেরাপি চিকিৎসা সেবা নিয়ে থাকেন এছাড়াও সাধারণ জনমনে সচেতনতা তৈরি করতে পারি আমরা আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে, এবং বর্তমান সময়টাতে আমরা ঠিক কি করতে পারি বিশেষ এই রোগটির ক্ষেত্রে, সেসব নিয়ে আমরা কথা বলে থাকি। তো তারই পরিপ্রেক্ষিতে আপনারা জানেন প্রতিদিন কোনো না কোনো বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আমাদের সাথে যুক্ত হন। আজকে আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আনম মাসুদ রানা স্যার, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স ডিপার্টমেন্ট সুপারভাইজার, সিআরপি সাভার। স্যার, আপনাকে স্বাগতম আমাদের আজকের লাইভ প্রোগ্রামে। আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথমে আসলে আমি সৃষ্টিকর্তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা সবাই সুস্থ আছি, এবং এরই সাথে আমি ধন্যবাদ জানাতে চাই সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজড সিআরপির ফিজিওথেরাপি ডিপার্টমেন্টের সকল সহকর্মী বৃন্দকে। আসলে আমাদের এই চলমান মহামারীর সময় যারা অক্লান্ত পরিশ্রম করে অনলাইনের মাধ্যমে সাধারণ জনগণকে তাদের বিভিন্ন রোগ সম্পর্কে ফিজিওথেরাপির যথোপযুক্ত যতটুকু সম্ভব সেবা প্রদান করে যাচ্ছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাই নাজমুল আপনাকে আমাকে এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটা জানেন আমাদের এই প্রোগ্রামের উদ্দেশ্য কেবলমাত্র যারা আমাদের ফিজিওথেরাপি চিকিৎসা সেবা যে জনগোষ্ঠী রয়েছেন, সেবা গ্রহীতা যারা রয়েছেন তাদের কাছে পৌঁছে যাওয়া, তাদের কথা শোনা এবং তাদের যথাযথ পরামর্শ সেবা প্রদানে সচেষ্ট থাকা। তো আমরা চেষ্টা করে থাকি আপনাদের নানান ধরনের প্রশ্নের উত্তর দিয়ে থাকতে, এবং নিত্য নৈমিত্তিক যে সমস্যাগুলো তৈরি হচ্ছে বা বর্তমান লকডাউন পরিস্থিতিতে আপনারা যে সকল সমস্যায় ভুগতে পারেন একটি রোগের সাপেক্ষে, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আপনারা যদি এর বাইরেও বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসা সেবা পেতে চান, সেক্ষেত্রে আমি প্রতিদিনের ন্যায় জানিয়ে রাখি আমাদের সিআরপির বহির্বিভাগ সার্ভিসটি চালু রয়েছে। সিআরপির ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে আপনারা ভিডিও কলে কানেক্ট হতে পারেন এবং বিশেষায়িত চিকিৎসা পরামর্শ পেতে পারেন। এছাড়াও বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন জেলা ভিত্তিক টেলিমেডিসিন সেবাটি চালু রেখেছেন, এবং বিশেষ প্রয়োজনে আপনাদের অতীব প্রয়োজনে নিকটস্থ বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হন। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আমি চলে যাব আমাদের বিশেষ অতিথি আজকের আনম মাসুদ রানা স্যার, সিনিয়র ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট, সুপারভাইজার, প্রস্থেটিক্স এন্ড অর্থোটিক্স ডিপার্টমেন্ট, ফিজিওথেরাপি সার্ভিস, সিআরপি সাভার। তো আমি স্যার আপনার কাছে প্রথমেই প্রশ্ন দিয়ে শুরু করতে চাইবো, যেহেতু আমাদের এটা একটা কোয়েশ্চেন এবং অ্যান্সারিং সেশনও বটে। তো আমরা আপনার কাছে জানতে চাইবো ঠিক যে আমাদের আজকের আলোচনার যে বিষয়টি আমরা নির্ধারণ করেছি, সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আরেকটু বলে রাখি, আপনারা জানেন যে আমাদের আজকের আলোচ্য বিষয় ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন, এবং এতে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থাটা ঠিক কি হতে পারে। তো এই জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে অত্যন্ত অভিজ্ঞ একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসককে। তো স্যার আপনার কাছে আমরা জানতে চাইবো যে ঠিক ডায়াবেটিক ফুড রোগী বা ডায়াবেটিক ফুড কমপ্লিকেশনে ঠিক কোন ধরনের পেশেন্টরা ভুগে থাকেন? সব ধরনের ডায়াবেটিক রোগীরাই কি এতে ভুগে থাকেন? আপনি যদি একটু সহজে বুঝিয়ে বলতেন সাধারণ দর্শক শ্রোতাদের জন্য। ধন্যবাদ নাজমুল আপনার প্রশ্নের জন্য। আসলে ডায়াবেটিস সম্পর্কে যদি আমি একটু প্রথমেই না বললেই নয়, যেহেতু আমরা সাধারণ মানুষদেরকে এই জিনিসটা আমি ডেলিভারি করছি। সেটা হলো দেখেন, আমাদের এই বিশ্বে ওয়ার্ল্ডে যদি আমি একটা হিস্ট্রিটা বলি, ডায়াবেটিসের সংখ্যা কিন্তু 150 মিলিয়ন। হ্যাঁ, সেক্ষেত্রে গবেষণায় দেখা গিয়েছে যে 2025 সাল নাগাদ সেই সংখ্যাটা দ্বিগুণ হয়ে যেতে পারে। এবং আমাদের দেশীয় প্রেক্ষাপটে দর্শকদের জন্য বলি, আমাদের দেশীয় প্রেক্ষাপটে প্রতি 9 জন অ্যাডাল্ট পার্সনদের একজনই ডায়াবেটিসে আক্রান্ত। এবং এই ডায়াবেটিস রোগীদের 50% রোগীরাই ডায়াবেটিক কোনো না কোনো ডায়াবেটিক নিউরোপ্যাথিতে আক্রান্ত হয়ে থাকে। এবং আরো বলা হয়েছে গবেষণায় যে 15 থেকে 25% লোক ডায়াবেটিসের জীবনে কোনো না কোনো সময় ডায়াবেটিক ফুড সংক্রান্ত জটিলতায় ভুগেছেন। সুতরাং আপনি বুঝতেই পারছেন কত বিশাল অঙ্কের একটি জনগোষ্ঠী আমাদের এই সেবা নিয়ে থাকেন, এবং সেবা থেকে কিছু কিছু ক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসার বঞ্চিত হচ্ছেন। তো এখন আপনি আপনার কোশ্চেনে আসি যে আসলে আমরা কাদেরকে মূলত ডায়াবেটিক ফুড পেশেন্ট বা কাদেরকে ডায়াবেটিক ফুড রোগী বলবো।
জি, জি। সেক্ষেত্রে অ্যাজ এ হোল যে সকল ডায়াবেটিস পেশেন্টদের পায়ে ক্ষত থাকে তাদেরকেই ডায়াবেটিক ফুট পেশেন্ট বলা হয়। যদি আরো একটু ইলাবোরেট করে আমি যদি বলতে চাই সেক্ষেত্রে বলতে হয় অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে অনিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ফলে পায়ের রক্ত সরবরাহ কমে যায় এবং অনুভূতিতেও অনুভূতি শক্তিও কমে যায়, যার ফলে যদি ওই ক্ষেত্রে ওই ডায়াবেটিক পেশেন্টের পায়ে আঘাতের ফলে সৃষ্ট ক্ষতই ডায়াবেটিক ফুট, মানে এই সকল রোগীগুলোই হচ্ছে ডায়াবেটিক ফুট পেশেন্ট। আর আমি যদি আরেকটু ব্যাকগ্রাউন্ডে যদি বলি, 1999 সালে ইন্টারন্যাশনাল ওয়ার্কিং গ্রুপ অন ডায়াবেটিক ফুড, হ্যাঁ, IWGDF, তারা এই ডায়াবেটিক ফুড পেশেন্টদের ডেফিনেশন, ডায়াগনোসিস, কিভাবে ইন্টারভেনশন করবে সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। তারাও বলেছিলেন যে ওই সময় যে ডায়াবেটিক ফুড পেশেন্ট আসলে কারা হবে, ডায়াবেটিস মেলাইটাস যে পেশেন্ট আছে তাদের ফুটের টিস্যুতে যদি ইনফেকশন, আলসারেশন বা ডিস্ট্রাকশন থাকে, এক্ষেত্রে বলা বাহুল্য অ্যাসোসিয়েটেড উইথ নিউরোপ্যাথি এবং কিছু কিছু ক্ষেত্রে পেরিফেরাল আর্টারি ডিজিজ, তারাই হচ্ছে আমাদের ডায়াবেটিক ফুট পেশেন্ট বা ডায়াবেটিক ফুট রোগী। অনেক নাজমুল। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা যারা শুনছিলেন, আশা করছি খুব সহজেই বুঝতে পেরেছেন স্যার আমাদেরকে যেটা বলতে চাচ্ছিলেন, যে ঠিক কাদেরকে আমরা ডায়াবেটিক ফুড কমপ্লিকেশনের পেশেন্ট বুঝবো। তো স্যার, সাধারণ একজন দর্শক প্রশ্ন করেছেন যে টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস এর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। তো এটা হয়তোবা আরো ভালো করে বোঝার জন্য আমি আরেকটু আমাদের এই আজকের আলোচ্য বিষয়ের সাথে আমি একটু যুক্ত করে দিতে চাই, যে ঠিক টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিসের সাথে সরাসরি কি সম্পর্ক রয়েছে ডায়াবেটিক ফুডের, নাকি যে কোনো একটিতে ডায়াবেটিক ফুড কমপ্লিকেশনটা হয়ে থাকতে পারে? ধন্যবাদ। এই কোশ্চেনের সাথে আমি যদি একটু অ্যাড করি যে আসলে যে আমি বললাম যে ডায়াবেটিক ফুড পেশেন্ট কারা, তো সেক্ষেত্রে আমরা কিছু উপসর্গ কিন্তু পাই। এই স্যার। উপসর্গ দেখে বুঝতে পারি যে আসলে ডায়াবেটিক ফুডের লক্ষণগুলো কি কি আছে। যেমন কোনো পেশেন্টের বা রোগীর যাদের ডায়াবেটিস রয়েছে তাদের পা ফোলা ভাব থাকতে পারে, ঠিক আছে, এবং পায়ের যে ত্বক আছে সেই পায়ের ত্বকের রং পরিবর্তন হবে। এছাড়া অনেক পেশেন্টরা আমাদের কাছে এসে বলে যে আমার পা জ্বালা পোড়া করছে, সংবেদনশীলতা যেটাকে আমরা বলি। তারপর স্যার। অনেকে বলেন যে আমার পায়ের অনুভূতির অভাব পাচ্ছি, পায়ের আঙুলগুলোর ভিতরে অসারতা দেখা যাচ্ছে, ঠিক আছে, অনেক মানে পেশেন্টরা আমাদের কাছে এসে বলে। আবার অনেকে বলেন যে আমার পায়ের নখ নষ্ট হয়ে যাচ্ছে। আমি কি বোঝাতে পারছি? স্যার। শুনতে পাচ্ছেন? এবার স্যার, শুনতে এছাড়া পাচ্ছি স্যার। যদি পায়ের ভিতরে কোনো ঘা থেকে থাকে সেটা ধীরে ধীরে শুকাবে। এছাড়া ফোস্কা পড়ে যায়, ক্যালাস ফর্মেশন হয়। এই যে যতগুলো উপসর্গগুলো বললাম, এইসব উপসর্গগুলোর লক্ষণ, এই লক্ষণগুলোই হচ্ছে ডায়াবেটিক ফুট রোগীর লক্ষণ। এখন আসে একজন প্রশ্ন করেছেন টাইপ 1 এবং টাইপ 2 ডায়াবেটিস, ডায়াবেটিস মেলাইটাস যদি কোনো রোগীর হয় সেক্ষেত্রে কি হয় আমাদের। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? স্যার, শুনতে পাচ্ছি স্যার, শুনতে পাচ্ছি। ডায়াবেটিস মেলাইটাস রোগীদের যেটা হয় আমাদের জানি যে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে যায়। টাইপ 1-এও হতে পারে, টাইপ 2-ও হতে পারে। এবং সেই ডায়াবেটিসের টাইপ 1 হোক বা টাইপ 2 হোক, এর জটিলতা সম্পূর্ণ শেষ কমপ্লিকেশন রূপে চলে যায় ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক নিউরোপ্যাথি, আলসার, এরকম শেষ কমপ্লিকেশনে চলে যায়। আর ওনার কোশ্চেনে আছে যে ডায়াবেটিস 1 এবং ডায়াবেটিস টাইপ 2 এর কথা বলছেন, যে আসলে কি টাইপ 1টা যেটা হয়, আমি যদি সাধারণ দর্শকদের জন্য বলি, সাদামাটা ভাষায় যদি বলতে চাই, দেখেন জি স্যার। আমাদের রক্তের আমরা যে গ্লুকোজটা ইনটেক করি, খাবার যেগুলো খাই সেগুলো আমাদের রক্তের ভিতরে থাকে। এই রক্ত থেকে গ্লুকোজটাকে ব্রেকডাউন করেই আমাদেরকে কোষ বা সেলে পৌঁছে দিতে হয় আমাদের এনার্জি কনজাম্পশনের জন্য। এবং এই কাজটা করে থাকে ইনসুলিন, যেটা প্রডিউস হয় আমাদের শরীরে প্যানক্রিয়াস বা অগ্ন্যাশয় নামে একটি অর্গানের মাধ্যমে। যদি কোনো কারণে সে প্যানক্রিয়াস থেকে কোনো ধরনের ইনসুলিন প্রডিউস না হয়, সেটা হতে পারে, মানে মেইনলি যদি আমি মেডিকেল ভাষায় যদি বলি, আমাদের ইমিউনিটি সিস্টেমটাই, যেটা কনজেনিটাল কারণে হতে পারে, যে কোনো জেনেটিক কারণে হতে পারে, ইমিউনিটি সিস্টেমটাই অ্যাটাক করে বিটা সেলকে, যার জি ফলে স্যার। হয় কি ইনসুলিনটা প্রডিউস হতে পারে না। এটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। আর টাইপ 2 যেটা, সে টাইপ 2 এর ক্ষেত্রে যেটা হয়, আমাদের ইনসুলিন ঠিকই প্রডিউস হচ্ছে বাট ইনসুলিনটা ঠিক মতো কাজ করছে না বা অপ্রতুল, জি সেক্ষেত্রে স্যার। টাইপ 2 ডায়াবেটিস। এই হচ্ছে দুইটা ডায়াবেটিসের ভিতর পার্থক্য, যিনি প্রশ্ন করেছিলেন জি, তার জি, জি। অ্যান্সার এটা। অনেক ধন্যবাদ স্যার। স্যার, এটার সাথে কি আমি আরেকটু যোগ করতে পারি, যে ঠিক কোন ডায়াবেটিসটা থেকে ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন, মানে কোন টাইপটা থেকে ডায়াবেটিস ফুড কমপ্লিকেশনটা হওয়ার চান্সটা বেশি, এরকম কোনো সংযোগ রয়েছে কি?
না যে দেখেন, আহ, ধীরে ধীরে কিন্তু চিকিৎসা বিজ্ঞানের অনেক গবেষণা চলছে। তবে অনেকেই বলছে টাইপ 1 ডায়াবেটিস যেটা কি হয়, অনেক সময় দেখা যাচ্ছে শিশুদের বাচ্চাদের বেশি দেখা যায়, অথবা ইনসুলিন ডিপেন্ডেন্ট বেশি দেখা যাচ্ছে। যে ডায়াবেটিসটাই হোক না কেন, আগে তো রেশিও বলা হতো যে হ্যাঁ যাদের টাইপ 2 ডায়াবেটিস থাকে তাদের বেশি হয়, আগে তারপরে বলা হচ্ছে টাইপ 1 এ বেশি হয়। বাট আমি বলবো অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত, সেক্ষেত্রে যদি ডায়াবেটিসের গ্লুকোজ লেভেলটা যদি মেনটেন না থাকে, দীর্ঘদিন যাবত যদি সে এই ডায়াবেটিসে ভুগে থাকে, সেক্ষেত্রেই তার ডায়াবেটিক ফুড কমপ্লেক্সন দেখা যেতে পারে। নাজমুল। জি স্যার। স্যার অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটা শুনছিলেন, আমরা আলোচনা করছি আজকে খুব বহুল প্রচলিত একটি রোগ আমাদের সমাজে, সেটি হলো ডায়াবেটিস। এবং বাংলাদেশের প্রায় স্যার যেমনটা বললেন, পরিসংখ্যান অনুযায়ী প্রতি 9 জনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ এই রোগটিতে আক্রান্ত কোনো না কোনো ভাবে। এবং তার জীবনকালে তিনি যদি অনিয়ন্ত্রিত কোনো সময় পার করে থাকেন, তবে সেটি ধীরে ধীরে তাকে একটি ফুড কমপ্লিকেশন তথা পায়ের সমস্যার দিকে নিয়ে যেতে পারে, এবং সেটি ভয়ানক আকারও ধারণ করতে পারে। আমরা আসছি সে আলোচনায়, এবং আপনারা থাকুন আমাদের সাথেই। আমরা চেষ্টা করছি আপনাদের নানান প্রশ্নের উত্তর দেওয়ার। তো স্যার, আপনার কাছে আমি জানতে চাইবো যে প্রতিদিন আমি বিশেষ যারা অতিথি আসেন সবাইকে আমি প্রশ্নটি করে থাকি, যে বর্তমান আমাদের যে পরিস্থিতি, আমাদের যে বর্তমান লাইফস্টাইল রয়েছে, যে লকডাউন অবস্থায় আমরা রয়েছি, ঠিক এই অবস্থায় এই ধরনের পেশেন্টরা কি করণীয় তাদের জন্য, কিভাবে ওনারা নিজেদের যত্ন নিয়ে থাকবেন যারা ডায়াবেটিক ফুড পেশেন্ট রয়েছেন আমাদের? ধন্যবাদ নাজমুল। আমি আম, সাধারণ দর্শকদের উদ্দেশ্যে বলে থাকি যে যদি কোনো ডায়াবেটিক ফুড পেশেন্ট থাকেন এই সময়, আসলে আমরা সবাই জানি এই সময়টা আমাদেরকে ঘরে আহ, থাকতে হচ্ছে নিজেদের সুরক্ষার জন্য। সেক্ষেত্রে ডায়াবেটিক যাদের ফুড পেশেন্ট যারা রয়েছেন তারা নিজেরাই নিজেদের পায়ের যতটা নিতে পারে। এবং সেক্ষেত্রে আমি কিছু পয়েন্ট আকারে বলছি যে, সুবিধার জন্য। সেটা হচ্ছে স্যার। প্রতিদিন, অবশ্যই, অবশ্যই ডায়াবেটিক ফুড পেশেন্টদের পাকে পরীক্ষা করতে হবে। এখন এই পরীক্ষা বলতে কি বোঝাচ্ছি আমি, তারা ঘরে বসেই তারা নিজেরা পরীক্ষা করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে আমরা অবশ্যই প্রতিদিন তাদের পাকে দেখবো যে কোনো কোনো না কোনো ফোসকা, অথবা কোনো কাটা, অথবা কোনো ফাটল, এগুলো আছে কিনা। হ্যাঁ, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে নিজের পা কিভাবে পরীক্ষা করব, পায়ের তলায় কিভাবে দেখবো। সেক্ষেত্রে আপনারা আয়না ব্যবহার করতে পারেন। নিজের আয়না দিয়ে আমি পায়ের তলায় কোনো ধরনের ফোসকা আছে কিনা, কোনো কেটে গেছে কিনা, কোনো ধরনের লালচে ভাব আছে কিনা, এই জিনিসগুলো আমরা পরীক্ষা করতে পারি। ক্ষেত্র বিশেষে আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের সহযোগিতা নিতে পারি। এবং তাদেরকেও এইভাবে পরামর্শ দিয়ে থাকা যে আমার কোনো ধরনের কোনো জটিলতা আছে কিনা তারা এটা চেক করে দিবে। দ্বিতীয় কথা, সব সময় এই সময়টার ভিতরে ডায়াবেটিক ফুড পেশেন্টদেরকে পাকে অবশ্যই পরিষ্কার এবং শুকনো রাখতে হবে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। কারণ আর এছাড়া পরিষ্কার যদি করতে হয়, হালকা গরম অথবা সাবান পানি দিয়ে সে পরিষ্কার করবে, পা ধুয়ে নিবে, কিন্তু পা ধোয়ার পরেও পা যেন ভিজে না থাকে, সে বিষয়ে অবশ্যই অবশ্যই খেয়াল রাখতে হবে। জি আর স্যার। আমরা তো বললামই যে গরম পানি বা সাবান দিয়ে তারা পরিষ্কার করলো, সেটা অবশ্যই কোনো খসখসে বা রাফ কোনো কাপড় দিয়ে কিন্তু পরিষ্কার করা যাবে না। ঠিক আছে, দর্শকদের উদ্দেশ্যে বলছি যে ডায়াবেটিক ফুড খুবই সেন্সিটিভ এরিয়াতে থাকে বিধায় আমরা এই সময় নরম অথবা টাওয়েল ব্যবহার করে আমরা আমাদের পাকে পরিষ্কার ভালো মতো মুছে নিতে হবে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে আমাদের দেশের বেশিরভাগ মানুষই লোশনটা ব্যবহার করছে। নাজমুল, স্যার। লোশনটা ব্যবহার করছে তাদের পায়ের পরিচর্যার জন্য। জি স্যার। সেক্ষেত্রে তাদের কাছে আমার পরামর্শ এবং একটু উপদেশ, সেটা হচ্ছে ভালো মতো খেয়াল করবেন যেন এই লোশনটা কখনোই পায়ের দুই আঙ্গুলের মাঝখানে যেন থেকে না যায়। কারণ একটা জিনিস আহ আমরা জানি, সেটা হচ্ছে এই লোশন কিন্তু ছত্রাক বৃদ্ধিতে উৎসাহিত করে। তো জি স্যার। সেক্ষেত্রে হবে কি পরবর্তীতে অন্যান্য ডিজিজ কন্ডিশন গুলোর দিকে ধাবিত হয়ে যায়। হতে পারে। এদিকে একটা খেয়াল রাখতে হবে। এছাড়াও আমরা যেটা করতে পারি, যে পেশেন্টরা যেটা করতে পারেন সেটা হচ্ছে অবশ্যই পায়ের নখগুলো ভালো মতো কেটে রাখা। আর অনেকেই প্রশ্ন করেন যে আমার তো পায়ের নখ ঠিক মতোই কাটি, তারপরেও হচ্ছে আমার পায়ে অনেক খোঁচা লাগে, ব্লিডিং হয়, অনেক কিছু হয়। তো এদেরকে বলে রাখি যে ডায়াবেটিক ফুড পেশেন্টদেরকে পায়ের নখ অবশ্যই সোজাসুজি ভাবে কাটতে হবে। এবং ভালো মতো খেয়াল রাখতে হবে যে তীক্ষ্ণ কোনো পোর্শন যেন না থাকে। সেক্ষেত্রে জি। ইনজুরি ঘটানোর চান্স সবচেয়ে বেশি। আর দর্শকদের আরেকটু বলে রাখি যে ক্ষেত্র বিশেষে ডায়াবেটিক ফুড পেশেন্টরা ঘরে কিছু মোজা ইউজ করতে পারেন, শুকনো মোজা পরিধান করতে পারেন সেক্ষেত্রে। আর আরেকটু বলে থাকি যে অনেকে আমাকে প্রশ্ন করেন যে ঘরের ভিতরে আমি কি কোনো জুতা পরে থাকবো কিনা, পরলেও কোন ধরনের জুতা পরে থাকবো।
দেখেন ডায়াবেটিক ফুড পেশেন্টরা ম্যাক্সিমাম সময় আমরা যেটা সাজেশন দিই, অবশ্যই আপনার কুশনযুক্ত জুতো বা এটা নরম সেই ধরনের জুতোগুলো ব্যবহার করবেন। এবং জুতার ক্ষেত্রে যেটা হয়, অবশ্যই যেন ভালো মতো ফিট হয় সেই ধরনের জুতোই আমরা ইউজ করব। অনেক সময় জি আছে অনেকে টাইট ফিট জুতো পরে, সেই ঘরের ভিতরে আমরা অনেকে ইউজ টু। তো সেক্ষেত্রে আমি দর্শকদের জন্য বলবো যে ঘরের ভিতরে অবশ্যই কখনোই কোনো ডায়াবেটিক ফুড পেশেন্ট টাইট কোনো জুতো ইউজ করবেন না। সেক্ষেত্রে ওটা আরো ইনজুরি হওয়ার চান্স বেশি থাকে এবং ওর ফলে অনেক কমপ্লিকেশন লিড করে। স্যার, আমি একটু এরপর মাঝখানে আপনাকে ইন্টারাপ্ট করব। একজন দর্শক প্রশ্নটি করেছেন অলরেডি, যে ঠিক ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন যাদের আছে তাদের জন্য কোনো বিশেষায়িত জুতা আছে কি, এবং থাকলে সেটা সাধারণত ওনারা কোথায় পেতে পারেন? তো আহ, আপনি যেমনটা বলছিলেন। জি স্যার। আচ্ছা, আচ্ছা, ধন্যবাদ। এর সাথে আমি তাহলে একটু যুক্ত করি যে ডায়াবেটিক পেশেন্টদের নির্দিষ্ট কোনো জুতো আছে কিনা। দেখেন আমরা তো বললামই যে এক্ষেত্রে আমরা যেটা করি, প্রথমে একটা স্ক্রিনিং প্রসেস আছে, হ্যাঁ, যেটা ফিজিওথেরাপিস্টরা এখানে করে থাকেন। এছাড়াও যারা ডায়াবেটোলজিস্ট আছেন, যারা ডায়াবেটিক নিয়ে কাজ করেন, ডায়াবেটিক ফুড নিয়ে যারা কাজ করেন, একটা স্ক্রিনিং প্রসেস করেন। স্ক্রিনিং প্রসেস করে কমপ্লিট অ্যাসেসমেন্ট করার পরে যদি কোনো পেশেন্টের নির্দিষ্ট কোনো শেপ বা কোনো মডিফাইড শু দরকার হয়, অবশ্যই অবশ্যই সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু মডিফাইড শু রয়েছে। এবং সেগুলো যদি পেয়ে থাকেন, আমি সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজ, সিআরপি এর প্রস্থেটিক এবং অর্থোটিক ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে সুন্দর একটা অর্থোপেডিক টেকনোলজি ইউনিট রয়েছে। সেখানে ডায়াবেটিক পেশেন্টদের জন্য মডিফাইড শু বা যার ক্ষেত্রে যা কিছু প্রয়োজন তা ওখানে অ্যাভেলেবল এবং কমপ্লিট রিহ্যাবিলিটেশন প্রোটোকলের মাধ্যমে সম্পন্ন করা হয়। সুতরাং যে কোনো ডায়াবেটিস পেশেন্ট, দর্শকদের বলে রাখছি, যে কোনো ডায়াবেটিক পেশেন্টের যে কোনো জটিলতার কারণে যে ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন অ্যারাইজ করে, তার জন্য যদি কোনো ধরনের মডিফাইড শু প্রয়োজন হয়, সেটা তিনি এখান থেকে অ্যাভেলেবেল পেতে পারেন। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটা শুনছিলেন, আমরা কথা বলছি ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন নিয়ে, এবং আমরা কথা বলছিলাম যে ঠিক বিশেষায়িত কি ধরনের জুতা ব্যবহার করতে পারেন, এবং এরও পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি রয়েছে বর্তমান পরিস্থিতিতে তাদের করণীয় কি। স্যার যেমনটা বলছিলেন খুব সুন্দর করে ধাপে ধাপে কিভাবে আপনারা নিজেদের যত্নটা নিয়ে থাকবেন বর্তমান লকডাউন পরিস্থিতিতে বাসায় বসেই। তো স্যার, একজন দর্শক প্রশ্নটি করেছেন রোজার সময় ডায়াবেটিস চার্ট কি হবে। আমি যদি এটা একটু আরেকটু সহজ করে বলি যে ডায়াবেটিস রোগীরা সাধারণত ওনারা নির্দিষ্ট কোনো হসপিটাল বা কোনো ডক্টরের শরণাপন্ন হয়ে একটি নির্দিষ্ট প্রটোকল ফলো করে থাকেন। তো আমি যদি আরেকটু স্পেসিফিকলি বলি, ডায়াবেটিক ফুড পেশেন্টদের জন্য ডায়েট চার্টে কোন ধরনের পরিবর্তন প্রয়োজন আছে কিনা, বা কোনো কিছু আরো কোনো খাবারের প্রতি বিশেষ জোর দেওয়া দরকার আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ। যিনি প্রশ্নটা করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেকেই এই দর্শকদের মধ্যে প্রায় অনেকাংশেই আমাদেরকে প্রশ্নটা করে থাকেন যে আমরা এই রোজার সময় আমরা কিভাবে আমাদের দৈনন্দিন যে খাবারের চার্ট সেটা মেনটেন করব। একটা জিনিস বলে রাখি, নট অনলি যে ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন হলেই তাকে এই ডায়েট চার্ট মেনটেন করতে হবে সেরকম না। ডায়াবেটিক পেশেন্ট মানেই হচ্ছে তাকে একটা নির্দিষ্ট চার্ট মেনটেন করতে হবে। আমি যদি দর্শকদের একটু নর্মাল উদাহরণ দিয়ে বলি, ডায়াবেটিসের মতো একটি রোগ যেটা হচ্ছে, যদি নর্মাল ভাষায় আমি বলি, মজা করেই বলি অনেক সময়, যে হচ্ছে বন্ধুর বন্ধু শত্রুর শত্রু। মানে যদি আপনি এর সাথে তাল মিলিয়ে চলতে পারেন, তো এ আপনার লাইফটাকে অনেক দূর ভালো মতো মডিফাই করে লিড করবে। যেমন নির্দিষ্ট একটা এক্সারসাইজ প্রোটোকল মেনটেন করতে বলে, নির্দিষ্ট ডায়েট চার্ট মেনটেন করতে বলে, তার ফলে কি হয়, আমাদের প্রত্যেক বডির যে সিস্টেম গুলো আছে সেই সিস্টেম গুলো ভালো থাকে। আর জি যদি স্যার। আমি কোনোভাবে এই ডায়াবেটিসের নিয়মগুলোকে অনিয়ম করি, তাহলে এর মতো আর খারাপ রোগ আর নাই। এমন কোনো অর্গান নাই যা এটাকে এফেক্ট করে না। এবং ইভেন তো আপনি এটাও জানেন যে আমাদের এই বর্তমান যে মহামারী চলছে কোভিড-19, এক্ষেত্রেও ডায়াবেটিস পেশেন্টরা কিন্তু অনেক ভালনারেবল। কেন? তাদের হচ্ছে ইমিউনিটি পাওয়ার কিন্তু অনেক কমে থাকে। এর জন্যই খুবই ভালনারেবল থাকে। আচ্ছা, এখন আসেন যে ডায়াবেটিস যিনি প্রশ্ন করেছেন, ধরলো যে ডায়েট চার্টটা কি হবে। মেইনলি আমরা কি করতে বলি, ইফতারি এবং সন্ধ্যা রাতে যেটা আমরা খাই, সেহরির সময় খাই। ইফতারির সময় ডায়াবেটিস রোগী বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন রোজার পূর্বে যে পরিমাণ খাবার রাতে গ্রহণ করতেন, দর্শকদের আবার বলছি, যে পরিমাণ খাবার তারা রোজার আগে রাতে খাবার গ্রহণ করতেন, সেই পরিমাণ, জি। অর্থাৎ মোট খাবারের সারাদিনে মোট খাবারের প্রায় 1/3 খাবার গ্রহণ করবেন তারা। শরীরের পানি শূন্যতা দূর করার জন্য ও পরিপাক ক্রিয়া স্বাভাবিক রাখতে তারা শরবত, তারপর হচ্ছে ডাবের পানি, ফলের জুস, লেবুর শরবত, ইসুপগুলের ভুসি,
তারপর অবশ্যই চিনি, গুড় এবং মধু, মিষ্টি ছাড়া ইত্যাদি খাবার খাওয়া যাবে ইফতারির সময়। আর জি স্যার। ইফতারির সময় বিশেষ করে খেয়াল রাখতে হবে যাতে ডায়াবেটিস রোগী পরিমাণে বেশি ছোলা, তারপরে চটপটি, হালিম, কাবাব, তারপর পেঁয়াজু, পাস্তা, নুডলস ইত্যাদি না খান। মিষ্টি জাতীয় খাবার কোনোভাবেই খাওয়া যাবে না। এটা হচ্ছে ইফতারির সময় যদি আমি দর্শকদের জন্য বলে থাকি। এছাড়া জি স্যার। সন্ধ্যা রাতে যদি কোনো খাবারের কথা বলি, উনি যেটা কোশ্চেন করলেন, আম, তখন যেটা ধরনের খাবার খাওয়া যেতে পারে, খাবারের তালিকায় যাতে সুষম থাকে, হ্যাঁ, সে ব্যাপারে খেয়াল রাখতে হবে। খাবারের সাথে সে সকল খাবার যুক্ত করতে হবে। যদি উদাহরণস্বরূপ বলি যে ভাত, রুটি, খিচুড়ি এর সাথে রাখা যেতে পারে মাছ, মাংস, সবজি, শাক, ডাল এবং দুধ, এগুলো রাখা যেতে পারে। রোজার পূর্বে ডায়াবেটিস রোগী যে পরিমাণ খাবার সকালের নাস্তায় গ্রহণ করতেন, সে পরিমাণ সারাদিন মোট খাবারের 10 থেকে 20% খাবার খাবেন। এটা হচ্ছে ওভারঅল। যদি এরপরও আপনি কোনো কিছু জানতে চান, অবশ্যই একজন ডায়েটিশিয়ান যারা আছেন, ডায়াবেটিস যারা আছেন তাদের শরণাপন্ন হবেন। এটা হচ্ছে তাদের নিঃসন্দেহে। খাবারের একটা প্রণালী। নিঃসন্দেহে, নাজমুল। নিঃসন্দেহে। অনেক, অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আশা করছি যে যে সমস্ত দর্শক শ্রোতারা আমাদেরকে শুনছেন খুব সহজেই বুঝতে পারছেন যে ঠিক কি ধরনের ডায়েট চার্টের দিকে আমরা লক্ষ্য রাখবো বিশেষভাবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার আরো একজন দর্শক প্রশ্ন করেছেন, আমি আজকে প্রশ্নই বেশি নিচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে অনেক দর্শক জানতে চাচ্ছেন যে এই বিষয়টা সম্পর্কে, যেহেতু এটা খুব কমন এবং সবারই ঘরে মুরব্বীদের মধ্যে কেউ না কেউ, দেখা যায় যে বয়স্কদের মধ্যে কেউ না কেউ পরিচিত জন এই ডায়াবেটিস আক্রান্ত। তো একজন প্রশ্ন করেছেন যে যদি ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন ডেভেলপ করেই যায়, সেক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা দর্শক নিশ্চয়ই আছে, সেটি নিয়ে আমরা আলোচনা করছি এবং তার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক আনামুল মাসুদ রানা স্যার। তো স্যার আমরা জানতে চাইবো যে সেক্ষেত্রে আমাদের ফিজিওথেরাপি সার্ভিসটা আপনারা কি ধরনের দিয়ে থাকেন এবং তাদের জন্য যে সকল পেশেন্ট আক্রান্ত হয়েছেন তাদের জন্য সাধারণ পরামর্শ কি হবে? ধন্যবাদ। যিনি দর্শকটা প্রশ্নটি করেছিলেন যে আসলে ফিজিওথেরাপির ভূমিকাটা কি, আমি একটু বলে রাখি যে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, আইডিএফ, তারা এই ডায়াবেটিক ফুড কমপ্লিকেশনের ট্রিটমেন্ট বা রিহ্যাব প্রোটোকলের একটি টিম তৈরি করেছেন। কারণ ডায়াবেটিক ফুড কেয়ার কখনোই একটি স্বতন্ত্র পেশা দ্বারা চিকিৎসা করা সম্ভব নয়। কারণ এক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের এক্সট্রিমিটি আছে, আমাদের বিভিন্ন বডি পার্টস আছে, তার অনেক জটিলতা, যা শুধুমাত্র সার্জারি, শুধুমাত্র ওন কেয়ার দিয়ে সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে তারা যে গ্রুপটি তৈরি করেছেন সেখানে একজন অর্থোপেডিক সার্জন রয়েছেন, সেখানে একজন নার্স রয়েছেন, এন্ডোক্রাইনোলজিস্ট তো আছেনই, সেখানে পোডিয়াট্রিস্ট আছেন, সেখানে অর্থোটিস্ট আছেন, প্রোস্থেটিস্ট আছেন এবং ফিজিওথেরাপিস্ট আছেন, এবং এটা জি স্যার। স্বীকৃত। জি স্যার। সুতরাং এই ফিজিওথেরাপিস্টের ভূমিকা অন্যতম, এবং কম্বাইন্ড এবং চেইনের মাধ্যমে টুগেদারলি এই রিহ্যাবিলিটেশন প্রসেসটা চালানো হয়। তো জি স্যার। কিভাবে, যদি প্রশ্নটা করেছেন যে যদি ডায়াবেটিক ফুড তার হয়েই যায় সেক্ষেত্রে করণীয়টা কি, আমি কি একটা হবে? জিনিস এর আগে একটু অ্যাড করতে চাই, সেটা হলো দর্শকদের জন্য, যে দর্শক একটু কথা মনে রাখবেন, যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে এবং সেটা যদি মোর দেন 5 ইয়ার্স লাস্ট করে, মানে 5 বছরের বেশি বছর সময় ধরে যদি আপনার ডায়াবেটিস থাকে, অবশ্যই অবশ্যই বছরে একবার করে হলেও আপনার ফুড স্ক্রিনিং করতে হবে। এবং ফুড স্ক্রিনিং এর কিছু পদ্ধতি আছে, সেটাও আমি পরে আলোচনা করব। এবং আরো এখানে বলা বাহুল্য, যদি অনেক পেশেন্টের 10 বছরের বেশি যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, তাহলে অবশ্যই প্রত্যেক 3 মাস অন্তর অন্তর ফুডটাকে স্ক্রিনিং করতে হবে। এটা হচ্ছে তাদের ক্ষেত্রে পরামর্শ সাধারণ দর্শকদের। এখন স্যার। আসি আমরা ফিজিওথেরাপিস্টরা এখানে কি কি ভূমিকা পালন করে থাকি। আমার মনে হয় এর অ্যান্সারের সাথে সাথে যিনি প্রশ্নটা করেছিলেন তিনি তার অ্যান্সারটা পেয়ে যাবেন। নিঃসন্দেহে। একজন ফিজিওথেরাপিস্ট কি করেন, স্ক্রিনিং প্রসেসটা পরিচালনা করেন। সেখানে আমরা স্ক্রিনিং প্রসেস অ্যাজ এ হোল আমরা এক্সামিন করি, ফিজিক্যাল এক্সামিন। যেমন প্রথমেই আমরা দেখি এখানে কোনো ধরনের, ওই যে আমি প্রথমে আপনাকে দর্শকদের সাথে আলোচনা করেছিলাম উপসর্গগুলো নিয়ে, পা ফোলা জি আছে স্যার। কিনা, ত্বকের কোনো রং পরিবর্তন হয়েছে কিনা, টেম্পারেচার ইনক্রিজ আছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে আমরা ইন্সপেকশন করব। এরপরে আমরা তো জানি নাজমুল যে আমাদের পায়ে আর্টারিয়া ডরসালিস পেডিস এবং পোস্টেরিয়র টিবিয়াল আর্টারি আছে, তাই না? তো জি আমরা স্যার। কিন্তু এটাকে পালপেশন করেও দেখতে পারি যে এখানে রক্ত প্রবাহ কমে গেছে কিনা বা কি অবস্থায় আছেন। এছাড়াও পরীক্ষার মাধ্যমেও করা হয় মেইনলি, যেমন আমরা অনেকাংশে আমরা জানি যে ডুপ্লেক্স স্ক্রিনিং করা হয়, সেক্ষেত্রে আমরা বুঝতে পারি যে তার
কি ধরনের রক্ত প্রবাহ আছে বা অসারতা আছে কিনা। এরপরে ফিজিওথেরাপিস্ট যিনি করেন সেটা হচ্ছে সেটাকে বলা হয় প্রোটেক্টিভ প্রোটেক্টিভ সেন্সেশন টেস্ট। হ্যাঁ, সেটা হচ্ছে একটা ডিভাইস, বিশেষত একটা ডিভাইসের মাধ্যমে আমরা করি। সেটা বলা হয় হচ্ছে মনোফিলামেন্ট, যেটা 10 গ্রামের একটু ওজনের একটা মনোফিলামেন্ট থাকে। এটা হচ্ছে নামটা আমি একটু বলে দিচ্ছি সাধারণ দর্শকদের জন্য, হচ্ছে সিমস ওয়েনস্টেন মনোফিলামেন্ট। সেটা দিয়ে হচ্ছে আমরা এই ডায়াবেটিক পেশেন্টদের যে প্রোটেক্টিভ সেন্সেশন আছে কিনা লাইট প্রেশারের মাধ্যমে আমরা পরীক্ষা করে থাকি। তো জি স্যার। যদি কোনো ক্ষেত্রে এই পেশেন্টদের, এই রোগীদের ওই সেন্সেশন বা অনুভূতির অভাব থাকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কিছু কিছু কমপ্লিকেশন লিড করে আছে। তো এখন আসে যে হয়ে গেছে ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন হয়ে গেলে তো আর প্রিভেন্টিভ কিছু নাই, আমরা তখন ট্রিটমেন্টের দিকে যাই। তো জি স্যার। মেইনলি হচ্ছে ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন যাদের অ্যারাইজ হয়, আমরা প্রথমেই বলি যে সুগার লেভেল, আমি বারবার এখানে বেশি জোর দিচ্ছি যে সুগার লেভেলটা যেন নিয়ন্ত্রণে থাকে। সেক্ষেত্রে আমাদের অনেকেই বিশেষজ্ঞগণ পরামর্শ দিয়ে থাকেন যে হাঁটাহাঁটি করার জন্য। তো ফিজিওথেরাপিস্টরা কি করেন, প্রত্যেকটি পেশেন্ট ইন্ডিভিজুয়াল, তাই না? প্রত্যেক পেশেন্ট আলাদা, প্রত্যেক পেশেন্টের ফিজিক্যাল অ্যাবিলিটি বলেন, প্রত্যেক পেশেন্টের বয়স অনুসারে, আশেপাশের সার্কামস্টেন্স অনুসারে, এনভায়রনমেন্ট অনুসারে কিন্তু আলাদা। সুতরাং প্রত্যেকের এক্সারসাইজ প্রোটোকলও কিন্তু আলাদা হবে। একজন নিঃসন্দেহে ফিজিওথেরাপিস্ট নিঃসন্দেহে। তাকে তাকে ক্লিনিক্যাল রিজনিং অনুসারে অ্যানালাইসিস প্রোটোকলের মাধ্যমে নির্দিষ্ট অ্যাসেসমেন্ট করার মাধ্যমে এক্সারসাইজ গুলোকে সেট আপ করে দেন। তো অনেকেই এখানে বলেন যে তাহলে আমি এখানে এক্ষেত্রে আমার করণীয়টা কি, আমাকে হাঁটতে বলেছে, আমি কিভাবে হাঁটবো? তো আমি একটা জিনিস বলি, গবেষণায় পাওয়া গিয়েছে যে ম্যাক্সিমাম ডায়াবেটিস পেশেন্টরা দেখলাম যে সে খুব ভোরে সকালবেলা হাঁটাহাঁটি করেন। তো এক্ষেত্রে হয় কি, কিছু কিছু জটিলতার সৃষ্টি হয়, যাদের হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকিটা বাড়ে। সেক্ষেত্রে বিকেল অথবা সন্ধ্যায় যদি হাঁটাহাঁটি করেন সেটা খুবই ভালো। এবং হাঁটার সময়টাও অনেকে বলেন যে সেট আপ করে দেন। তো আমরা সেক্ষেত্রে দর্শকদের জন্য বলি যে যারা ডায়াবেটিস রোগী আছেন বা ফুড কমপ্লিকেশন যারা ভুগছেন, তারা একটু টাইমটাকে সেট আপ করে নেবেন। সর্বোচ্চ টাইম হচ্ছে 30 মিনিট। তো এক্ষেত্রে জি আমি একটু আরেকটু সহজ ভাবে যদি বলি নাজমুল দর্শকদের, স্যার। সেটা হচ্ছে 30 মিনিটটাকে একটু ভাগ করে নিতে হবে। অনেকে হচ্ছে 30 মিনিট হাঁটতেই থাকে হাঁটতেই থাকে। তো প্রথম 10 মিনিট ওনাকে ধীর গতিতে হাঁটতে হবে, যে নর্মাল যে আমরা ওয়াকিং প্যাটার্নটা থাকে আমাদের, নর্মাল ভাবে যে হাঁটাহাঁটি করি সেটাই থাকবে প্রথম 10 মিনিট। এবং সেকেন্ড পার্টের যে 10 মিনিট সেটা হচ্ছে একটু দ্রুত গতিতে, স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে। এবং শেষ 10 মিনিট আবার সেই ধীর গতিতে হাঁটতে হবে। অ্যাজ এ হোল একটি সাইকেল চালানোর মতো। প্রথমে সাইকেলটা যখন আমরা স্টার্ট করি, প্যাডেল দিই, তখন কিন্তু স্লোলি যায়, আস্তে আস্তে আমরা জি। স্পিডটা বাড়াই এবং থামার সময় আমরা স্লো ভাবে থামি। তো এই জাতীয় ওয়াকিং প্যাটার্নটা দর্শক আপনাদেরকে মেনে চলতে হবে। একটা নিঃসন্দেহে। কথা বলা বাহুল্য যে আমরা ফিজিওথেরাপিস্টরা যেটা করি, একই সাথে ওভারঅল ডায়াবেটিস রোগটা এমন একটা রোগ যে আমাদেরকে ওভারঅল পুরো বডি নিয়ে কাজ করতে হয়, সব ধরনের সিস্টেম নিয়ে কাজ করতে হয়। আমাদের রেস্টিং হার্ট রেট নিয়ে কাজ করতে হয়, কার্ডিয়াক এন্ডুরেন্স বাড়াতে হয়, রেসপিরেটরি ফাংশনকে আরো ত্বরান্বিত করতে হয়। সুতরাং সব ধরনের ফাংশন নিয়ে একজন ফিজিওথেরাপিস্ট কাজ করেন, এবং যখন কমপ্লিট একটা প্যাকেজের মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করে থাকি, তখনই ভালো মতো রিহ্যাবিলিটেশন প্রোটোকলটা হয়, যেটা আগে থেকে ল্যাকিংস ছিল। যুগের পরিবর্তনের সাথে সাথে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যে এই ট্রিটমেন্ট প্রোটোকল গুলো আরো আধুনিক হচ্ছে এবং ডায়াবেটিস রোগীরা কাজ করছেন। এক্ষেত্রে আমি আরেকটু যোগ করতে চাই, সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, অ্যারোবিক এক্সারসাইজ, এগুলো কিন্তু ডায়াবেটিক পেশেন্টদেরকে আমরা প্রেসক্রাইব করে থাকি। এবং যদি ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন হয়, নিউরোপ্যাথি চলে আসে, সেক্ষেত্রে কিছু নির্দিষ্ট এক্সারসাইজ স্ট্রেচিং প্রোগ্রাম আছে। সেই স্ট্রেচিং প্রোগ্রামের মাধ্যমেও আমরা নার্ভকে সচল করার চেষ্টা করি। এভাবে প্রোটোকল যদি আমরা মেনটেন করতে পারি, ওভারঅল নাজমুল দেখেন আপনার সার্কুলেশনটা বৃদ্ধি পাবে, রেঞ্জ অফ মোশনটা বাড়বে, মাসেলের স্ট্রেংথ বা এগুলো ঠিক থাকবে, ওভারঅল রেসপিরেটরি স্ট্রেস অথবা স্ট্যাটাস অথবা কার্ডিয়াক স্ট্যাটাস এগুলো ভালো থাকবে। কমপ্লিট ট্রিটমেন্টের মাধ্যমে আমরা তখন ডায়াবেটিক ফুড পেশেন্টদেরকে ট্রিটমেন্ট করে থাকি। আর ক্ষেত্র বিশেষে তাকে ওই প্রপার অ্যাসেসমেন্টের কথা যেটা বললাম, সেই অ্যাসেসমেন্ট করে আমরা তাকে নির্দিষ্ট ধরনের কোনো আর্টিফিশিয়াল যদি ডিভাইস প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে ডিভাইস কোনো ধরনের স্পেশাল করে ফুটওয়ার দরকার পড়ে, সেই ফুটওয়ারের কাছে আমরা রেফার করে দিই। কারণ আমাদের দেশে রেফারেল সিস্টেমটা এখনো ওরকম ভালো না, আমরা চেষ্টা করি ইনশাল্লাহ রেফার করার জন্য। রেফার করে যে যে পেশেন্ট যার যার সার্ভিসটা দরকার সেখানে যেন সেই সার্ভিসটা পায়। ফলে একটা ডায়াবেটিক পেশেন্ট কমপ্লিট একটা রিহ্যাবিলিটেশন প্রসেসের মধ্যে চলে আসে। নাজমুল।
নিঃসন্দেহে নিঃসন্দেহে অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর করে এবং সহজে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটা শুনছিলেন, স্যার কথা বলছিলেন ডায়াবেটিক ফুড যদি ডেভেলপ করেই যায় সেই ক্ষেত্রে আমাদের ঠিক করণীয় গুলো কি কি, এবং একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এক্ষেত্রে অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকেন, এবং আপনাদের পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থাটাতে একজন ফিজিওথেরাপি চিকিৎসক ওতপ্রোত ভাবে জড়িত থাকেন। স্যার যেমনটা বলছিলেন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফুড অ্যাসোসিয়েশনের সমন্বয়ে একটি এস্টাবলিশ প্রটোকল রয়েছে, সেখানে ফিজিওথেরাপিস্টরা খুব প্রত্যক্ষভাবে ভূমিকা রেখে থাকেন, এবং আশা করছি যে আমাদের দেশের প্রেক্ষাপটেও আমরা সিআরপি তে যে সার্ভিসটি ইতিমধ্যে চালু রয়েছে সেটি আস্তে আস্তে ছড়িয়ে যাবে সারা দেশে, এবং সমস্ত ডায়াবেটিক রোগী যারা রয়েছেন তারা এতে নিঃসন্দেহে উপকৃত হবেন। অনেক ধন্যবাদ স্যার। স্যার একটু অ্যাড করতে চাচ্ছি যে আমি যে স্যার বললাম যে ফিজিওথেরাপিস্টের এই ভূমিকা বা আমাদের রোলটা কি। তো স্যার এখন যদি কোনো কারণে মিসিং হয়, হ্যাঁ, কোনো একটা প্রোটোকলে যদি চেইন অফ কমান্ডে যদি ব্যাঘাত ঘটে, সেক্ষেত্রে কিন্তু আরো অনেক সেকেন্ডারি কমপ্লিকেশন লিড করতে পারে। ইভেন তো আপনি জেনে থাকবেন যে এই জাতীয় ডায়াবেটিক পেশেন্টরা এখন পর্যন্ত প্রপার রিহ্যাবিলিটেশন প্রসেস না পাওয়ার কারণে অনেকাংশে পঙ্গুত্ব বরণ করছেন এবং অ্যাম্পুটেশনের শিকার হচ্ছেন। জি অ্যাড জি করে জি। দিলাম দর্শকদের জন্য। অনেক ধন্যবাদ স্যার, আপনি এত ভালো করে বুঝিয়ে বলার জন্য। তো স্যার আমি এই বিষয়টা দিয়ে আপনার সাথে জানতে চাচ্ছিলাম, আমি ঠিক এই প্রশ্নটাতেই আসতে চাচ্ছিলাম যে আমরা জানি যে এক্ষেত্রে যদি কমপ্লিকেশনটা অনেক খারাপ অবস্থায় চলে যায়, যদি ঘা ক্ষত থেকে আমরা যেটাকে গ্যাংগ্রিন বা পচন ধরা বলে, যদি জি জি। সেদিকে মোড় নেয় তাহলে অনেক ক্ষেত্রে অ্যাম্পুটেশন বা অঙ্গহানি করা প্রয়োজন হয়ে পড়ে, যেটা কখনোই আমাদের কাম্য নয়। তো সেক্ষেত্রে যাদের অঙ্গহানি করার প্রয়োজন হয়ে যায় বা হয়ে যেতে পারে, তাদের জন্য ঠিক পরামর্শটা কি হবে? ধন্যবাদ। আমি দর্শকদের একটু বলে থাকি যে ডায়াবেটিস রোগীর পা কেটে ফেলার প্রধান কারণই হচ্ছে কিন্তু নিউরোপ্যাথিক আলসার। নিউরোপ্যাথিক আলসার পৃথিবী জুড়ে, পুরো পৃথিবী জুড়ে, দর্শক শুনেন, পৃথিবী জুড়ে প্রতি সেকেন্ডে নিউরোপ্যাথিক আলসারের জন্য একজন রোগীর পা হারাতে হচ্ছে। এবং অ্যাম্পুটেশন বা পা কেটে ফেলার এই হার প্রায় 34%। এবং তাদের মধ্যে 5.5% রোগী মৃত্যুবরণ করে থাকেন। সুতরাং আমরা বুঝতে পারছি এর ডেপটা কতটুকু। আর জি যেহেতু প্রশ্নটি চলেই আসলো যে যদি অ্যাম্পুটেশন করেই ফেলি সেক্ষেত্রে আমাদের করণীয় কি। দেখেন, অ্যাম্পুটেশন যদি আমি কয়েকটা ভাগ বলি, যেমন অ্যাম্পুটেশনের যেমন পার্শিয়াল ফুট অ্যাম্পুটেশন হতে পারে। সেক্ষেত্রে পুরো গোড়ালি থেকে যে আমরা যেটা বলি অ্যাঙ্কেল ডিসআর্টিকুলেশন, সেটাও করা লাগতে পারে গ্যাংগ্রিন হয়ে গেলে। আর যদি বেশি পরিমাণে হয়, হাঁটুর নিচ পর্যন্ত কাটা লাগতে পারে, যেটাকে আমরা ট্রান্সটিবিয়াল অ্যাম্পুটেশন বলে থাকি। বা থ্রোনি বা নি ডিসআর্টিকুলেশন, হাঁটু পর্যন্ত কাটা হয়ে লাগতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে, আল্লাহ না করুক, সেক্ষেত্রে আমাদের ট্রান্সফিউরাল মানে হাঁটুর উপরে পর্যন্ত কিন্তু অনেক রোগীর পা কাটা লেগেছে এ পর্যন্ত। হ্যাঁ, এবং আমরা অনেক রোগী এরকম পেয়েছি। তো সেক্ষেত্রে তাদের করণীয় কি আসলে? যখন আমাদের গ্যাংগ্রিনটা হয়ে গেল, আমরা যখন অ্যাম্পুটেশন করেই ফেললাম, সেক্ষেত্রেও কিন্তু মানে ম্যাক্সিমাম পেশেন্টরা করে কি ডিপ্রেশনে চলে যায়, যে পঙ্গুত্ব বরণ করলাম বা অন্য কিছু। বা আমি তাদেরকে জন্য এটা সাজেশন দিব যে আমাদের দেশে প্রস্থেটিক এবং অর্থোটিক সার্ভিসটা চালু রয়েছে। বিভিন্ন জায়গায় ডিপার্টমেন্ট রয়েছে, যে সকল ডিপার্টমেন্টে কমপ্লিট রিহ্যাবিলিটেশন প্রসেস চালু আছে, লাইক আমাদের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ প্যারালাইজ সিআরপি তে জি কিন্তু স্যার। খুব সুন্দর মতো একটি প্রস্থেটিক এবং অর্থোটিক ডিপার্টমেন্ট রয়েছে, যেখানে কমপ্লিট রিহ্যাবিলিটেশন প্রসেস পরিচালনা করা হয়। এবং সেক্ষেত্রে আমি বলবো তাদেরকে, তাদের উদ্দেশ্যে একটাই পরামর্শ, আপনারা সেই সকল সেন্টারে গিয়ে আপনাদের পরামর্শ নেন, সে সেবাটা নেন। তাহলে আপনার আর্টিফিশিয়াল লিম্ব স্থাপনের মাধ্যমেও জীবনের সচলতা ফিরে পাবেন। নাজমুল। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটা শুনছিলেন, আমাদের দেশের সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড সিআরপি তেই বিশ্বমানের প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স বিভাগ রয়েছে, যেখানে আপনারা সহজেই এই ধরনের অ্যাম্পুটেশন পেশেন্টদের ক্ষেত্রে যাদের কৃত্রিম হাত পা বা অঙ্গহানি হওয়ার পরে কৃত্রিম যে সমস্ত অ্যাটাচমেন্ট গুলো প্রয়োজন, আপনারা সেগুলো সহজেই পেতে পারেন। স্যার আমি কি ঠিক বলেছি কিনা? না, অবশ্যই সঠিক বলেছেন নাজমুল। অবশ্যই সেখানে পেতে পারেন, এবং সেখানে আমরা ফিজিওথেরাপিস্টরা কাজ করছেন, সেখানে মাল্টিডিসিপ্লিনারি টিমের মধ্যে প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স যারা স্পেশালিস্ট আছেন তারাও রয়েছেন, টেকনিশিয়ান রয়েছেন। সবাই কমপ্লিট একটি প্যাকেজের মাধ্যমে আমরা রিহ্যাবিলিটেশন প্রোটোকলটা দিয়ে থাকি সিআরপি তে। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ স্যার। তো আমি আবারও প্রশ্নে চলে আসব। যারা ইতিমধ্যে অঙ্গহানি হয়েছেন বা অ্যাম্পুটেশন করিয়েছেন এবং এই কৃত্রিম হাত বা পা
সরি, ঠিক হাত খুব আক্রান্ত হওয়ার চান্স খুবই কম এই ধরনের কমপ্লিকেশনে। তো যারা কৃত্রিম পা ইতিমধ্যে সংযোজন করেছেন তাদের জন্য সাধারণ পরামর্শ কি হবে বর্তমান লকডাউন পরিস্থিতিতে? তারা কিভাবে নিজেদের যত্ন নিয়ে থাকবেন, যেহেতু তারা চাইলেও আপনাদের কাছে এখন পৌঁছাতে পারছেন না পারিপার্শ্বিক কারণে? ধন্যবাদ নাজমুল। আমি আসলে বিষয়টাই বলতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগেই। সেটা হলো, দেখেন আমরা তো প্রথমে তো স্ক্রিনিং করি, তাই না? স্ক্রিনিং করার পরে প্রত্যেক পেশেন্টকে আমরা আলাদাভাবে আইডেন্টিফাই করি কোন ধরনের পেশেন্টকে কোন ধরনের সার্ভিস দিব। তো যেহেতু আমরা এখন পেশেন্টরা আমাদের কাছে ইজিলি অ্যাক্সেস পাচ্ছে না, আমাদের সেন্টার গুলোতে বা আমাদের হসপিটাল গুলোতে কিন্তু পেশেন্টরা, রোগীরা আসতে পারছে না। সেক্ষেত্রে আমার তাদের ক্ষেত্রে একটাই পরামর্শ, প্রথম কথা হচ্ছে অবশ্যই নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, হাইজিনটাকে মেনটেন করুন, এবং WHO যে গাইডলাইন আছে সেটাকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও কিন্তু আমাদেরকে সবাইকে বলেছেন যে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আমরা সেই নির্দেশ মতোই কিন্তু এগিয়ে চলেছি। এবং এক্ষেত্রে তাদেরকে অবশ্যই বলা যে, যে অঙ্গটি তার অ্যাম্পুটেশন হয়েছে সেই অঙ্গটিকে অবশ্যই অবশ্যই যেন কোনোভাবেই কোনো ধরনের মানে ময়লা কাপড় দিয়ে অনেকে পরিষ্কার করে। কারণ হচ্ছে আমরা তো জানি যে ওরা অনেকে ডিভাইস নিয়ে চলে গেছেন, সেই ডিভাইসটিকেও ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারছেন না। কারণ আমরা যখন বাইরে থেকে ভিতরে ঢুকি আমাদের জুতাটা কিন্তু বাইরে রেখে আসি, বাট একজন আর্টিফিশিয়াল পা যার লাগানো আছে সে কিন্তু পাটা কিন্তু বাইরে রেখে আসে না, সে কিন্তু পাটা ভিতরেই নিয়ে আসে। সুতরাং যখন ওই পাটা ভিতরে নিয়ে আসলো সেই ডিভাইসটার প্রথমে কেয়ার নিতে হবে। সেটাকে অবশ্যই পানিতে চুবিয়ে ধোয়া যাবে না, সেটাকে স্যাভলন পানির কাপড় দিয়ে অবশ্যই মুছে পরিষ্কার করে নিতে হবে। যে এরিয়াটা অ্যাম্পুটেড হয়েছে, মানে আমরা যেটাকে স্টাম্প বলি, দর্শকদের জন্য বলছি, যে অংশটুকু আমাদের রেসিডুয়াল বেঁচে থাকে পায়ের, সেই অংশটুকু অবশ্যই অবশ্যই যেন আমরা কেয়ার নেই। কি কি ধরনের কেয়ার নিতে পারি? যেমন যদি পার্শিয়াল ফুট মানে পায়ের কিছু অংশ, পায়ের পাতার কিছু অংশ যদি গ্যাংগ্রিনের ফলে কাটা হয়ে থাকে, যতটুকু অংশ তার রয়ে গেছে ততটুকু যেন রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ মানে নাড়াচাড়া, পায়ের মুভমেন্ট, দর্শক পায়ের মুভমেন্ট বেশি বেশি করে করবেন যাতে ওখানে রক্ত সঞ্চালনটা স্বাভাবিক থাকে। কিছু কিছু এক্সারসাইজ প্রোটোকল আছে, যেমন কিছু স্ট্রেচিং প্রোটোকল আছে, সেগুলো আমরা করতে পারি, সেগুলো তাদেরকে সবাইকে শিখিয়ে দেওয়া হয়েছে। এছাড়া নিঃসন্দেহে, এই নিঃসন্দেহে। এছাড়াও কিন্তু এই জাতীয় পেশেন্টদেরকে কিছু কিছু ব্যালেন্সিং এক্সারসাইজ মানে ভারসাম্য এক্সারসাইজ আমরা তাদেরকে করাতে পারি। যেমন তার এক পায়ের উপরে দাঁড়ানো, চোখ বন্ধ করে আমরা 10 সেকেন্ড ধরে দাঁড়ানোর প্র্যাকটিসটা করতে পারি। তারপরে স্কোয়াটিং মানে নিচে হাঁটু করে বসা ওঠা, এর ফলে হবে কি অন্যান্য পায়ের যে মাসেল স্ট্রেংথ বলেন সেগুলো মেনটেন থাকবে, সার্কুলেশনটা ভালো থাকবে। তারপর হচ্ছে এফেক্টেড যে পা মানে যে পাটা তার কাটা হয়ে গেছে সেই পায়ের কিন্তু যত্ন নিতে পারি রেঞ্জ অফ মোশন মানে মুভমেন্টের মাধ্যমে, নাড়াচাড়া করার মাধ্যমে। এক্ষেত্রে কিন্তু সে পরিবারের সদস্যদের সাহায্য নিতে পারে। যদি সে অন্যান্য সাহায্য না নিতে চায় বা অনেক ক্ষেত্রে সম্ভব হয়ে ওঠে না, সেক্ষেত্রে কিন্তু নিজের সেলফ কিছু এক্সারসাইজ করা সম্ভব। নিজে নিজে কিছু শুয়েও কিছু এক্সারসাইজ, হাঁটু ভাঁজ করা, সোজা করা, এছাড়া কোমর তোলা, মানে যেটাকে আমরা ব্রিজিং এক্সারসাইজ বলি, সব ধরনের এক্সারসাইজ কিন্তু সে চালিয়ে যেতে পারে, যাতে ভবিষ্যতে যখন আমরা আলহামদুলিল্লাহ যখন আমাদের লকডাউনটা শেষ হয়ে যাবে তখন যেন তাদের কোনো ধরনের কোনো জটিলতায় পড়তে না হয়। আর ইন দা মিন টাইম ডায়াবেটিস যেহেতু তার নিয়ন্ত্রণে রাখতেই হবে, সেক্ষেত্রে কিছু কিছু এক্সারসাইজ এগুলো করে তার গ্লুকোজ লেভেলটাকে মেনটেন রাখতে হবে। তা না হলে হবে কি আলটিমেটলি এই যে লকডাউনে বাসায় থেকে থেকে আমাদের গ্লুকোজ লেভেলটা অনিয়ন্ত্রিত হয়ে যাবে, পরবর্তীতে দেখা যাচ্ছে আবার তার গ্যাংগ্রিনের মতো ইনফেকশন হয়ে ঢুকে যেতে পারে এবং আবার তার অ্যাফেক্টেড লিম্বটাকে কাটতে হতে পারে। সুতরাং এই সব বিষয়গুলোকে আসলে যত্ন নেওয়া দরকার, নাজমুল। নিঃসন্দেহে, নিঃসন্দেহে। অনেক ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটা শুনছিলেন, আমরা কখনোই চাইবো না যে এই পরিস্থিতিতে যিনি অ্যাম্পুটেশন করিয়েছেন, যার অঙ্গহানি হয়েছে এবং কৃত্রিম হাত পা সংযোজন করেছেন, তারা আরো খারাপ পরিস্থিতির দিকে যাক এবং আরো খারাপ জীবন যাপন করুক। তো সেই জন্য আমাদের এই আজকের প্রচেষ্টা, এই ক্ষুদ্র আলোচনা অনুষ্ঠান সিআরপি ফিজিওথেরাপি বিভাগের পক্ষ থেকে, যেখানে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক হিসেবে উপস্থিত আছেন আনম মাসুদ রানা স্যার, আপনাদের সাথে সাধারণ পরামর্শমূলক আলোচনায় এতক্ষণ কথা বলেই যাচ্ছেন এবং আপনাদের নানান ধরনের অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তো আমি যদি স্যারের সাথে আরেকটু যোগ করি যে আপনারা স্যার যেমনটা বলছিলেন, সেন্টার ফর দি রিহ্যাবিলিটেশন অফ দি প্যারালাইজড সিআরপি তে প্রস্থেটিক্স এবং অর্থোটিক্স বিভাগে যখন আপনারা কৃত্রিম পা সংযোজন করিয়ে নিয়ে যাচ্ছেন যে সকল ডায়াবেটিক পেশেন্টরা যারা রয়েছেন অ্যাম্পুটেশন পরবর্তী সময়টাতে, তো তাদেরকে একটি নির্দিষ্ট রিহ্যাবিলিটেশন প্রটোকল সম্পূর্ণ করতে হচ্ছে এবং সেক্ষেত্রে তারা তাদের
কৃত্রিম যে পা রয়েছে সেটির যত্ন, পাশাপাশি তার নিজের যত্নের ব্যাপারটির ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, এবং নানান ধরনের থেরাপিউটিক এক্সারসাইজ তথা নানান ধরনের ট্রেনিং তাদেরকে দিয়ে দেওয়া হয় যেন তারা পরবর্তী সময়টাতে একটি সুন্দর জীবন যাপন করতে পারেন। তো আপনারা ঠিক সেই কাজগুলোই স্যার যেমনটা বলছিলেন, বর্তমান প্রেক্ষাপটে আপনারা ঘরে বসে ঘরের এনভায়রনমেন্টের সাপেক্ষে যে যে এক্সারসাইজ গুলো, যে যে পরামর্শগুলো, ট্রেনিং এর যে যে বিশেষ দিকগুলো ঘরে বসে করা সম্ভব সেগুলোর প্রতি আপনারা বিশেষ নজর দিবেন এবং আপনাদের সার্বিক শারীরিক অবস্থার দিকে খেয়াল রাখবেন। স্যার, আপনি আর কিছু যোগ করতে চাইবেন কি? আরেকটু যদি অ্যাড করতে চাচ্ছি, সেটা হলো যে যেহেতু আজকে আমরা ডায়াবেটিক ফুড নিয়ে কথা বললাম এতক্ষণ, আমাদের সিআরপি এর প্রস্তুতি এবং অর্থোপেডিক ডিপার্টমেন্টে আমি আগেও বলেছি আমাদের একটি অর্থোপেডিক শু টেকনোলজি ইউনিট রয়েছে, যেখানে আমরা ডায়াবেটিক ফুড ক্লিনিক শুরু করছি, এবং সেখানে বেশ কিছু ডায়াবেটিক পেশেন্টও আমাদের কাছে চলে আসছে, এবং আমরা তাদেরকে ঠিকমতো স্ক্রিনিং এর মাধ্যমে, প্রপার অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন প্রোটোকল এবং ট্রিটমেন্ট প্রোটোকল চালিয়ে যাচ্ছি এখন পর্যন্ত ইনশাআল্লাহ। তো আহ ভবিষ্যতে যদি কেউ এরকম আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, যদি ডায়াবেটিক কোনো পেশেন্ট থাকেন বা ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন জনিত কোনো ধরনের কোনো সমস্যায় ভোগেন, আমাদের সিআরপি তে সবসময় খোলা আপনাদের জন্য, এবং আমাদের সাথে যোগাযোগ করবেন। নিচে অবশ্যই প্রোগ্রাম শেষে লিংক দেওয়া হবে। পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি, আমাদের এই সিআরপি প্রস্তুতি এবং অর্থোপেডিক ডিপার্টমেন্টে শুধুমাত্র ডায়াবেটিক্স পেশেন্টদেরই না, অন্যান্য যে কোনো কন্ডিশনের ফলে যদি কোনো অ্যাম্পুটেশন রোগী থাকে, অথবা যাদের অর্থোসিস কোনো ডিভাইস প্রয়োজন হয়, স্ট্রোক পেশেন্ট হতে পারে, কোনো ফ্র্যাকচার পেশেন্ট হতে পারে, অথবা কোনো সেরিব্রাল পালসি বা পেরিয়াট্রিক কোনো অ্যাবনর্মালিটিস, যদি ফিজিক্যাল অ্যাবনর্মালিটিস নিয়ে আসে, সেই ক্ষেত্রে সে ধরনের পেশেন্টদেরও আমরা অর্থোসিস সার্ভিস দিয়ে থাকি, এবং কমপ্লিট একটি রিহ্যাবিলিটেশন প্রোটোকলের মাধ্যমে আমরা তাদেরকে এই ডিভাইস গুলো ডেলিভারি করি। সুতরাং সবাই সেক্ষেত্রেও আপনি আপনাদের সাহায্য নিতে পারেন। আর সবার উদ্দেশ্যে, দর্শকদের উদ্দেশ্যে বলা, সেটা হচ্ছে ডায়াবেটিস নিয়ে আসলে হতাশার কিছু নেই। ডায়াবেটিসকে আপনি যতটুকু পারেন নিয়ন্ত্রণে রাখেন, পায়ের যত্ন নিন, ডায়াবেটিস খুব কমপ্লিকেশন যাতে না অ্যারাইজ করে সেদিকে আপনার খেয়াল রাখুন, এবং নিয়মিত ডাব্লিউএইচওর যে স্বাস্থ্যবিধি আছে তা মেনে চলুন এই লকডাউনের সময়। ধন্যবাদ, সবাই সবার জন্য দোয়া করবেন। আর এতটুকু আমার বলা। নিঃসন্দেহে অনেক ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানের মাত্রা বহুগুণে বাড়িয়ে দেওয়ার জন্য এবং সাধারণ দর্শকদের কাছে সহজভাবে তাদের পায়ের যত্নের ব্যাপারে বার্তাটি পৌঁছে দেওয়ার জন্য। আমরা আশা করছি আমরা পরবর্তী সময়েও আপনার সার্ভিসটি পেয়ে থাকবো, এবং আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আপনার বার্তাটি সমস্ত দর্শক যারা শুনছেন তথা যাদের পরিবারে ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের যত্নের ব্যাপারে বিশেষ নজর তারা রাখবেন। যারা শুনছেন অবশ্যই আমরা এটাই চাইবো। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যেমনটা শুনছিলেন, আমাদের আজকের আলোচ্য বিষয় ছিল ডায়াবেটিক ফুড কমপ্লিকেশন। আমরা যেমনটা জানি যে ডায়াবেটিস এর কারণে নানান ধরনের জটিলতায় রোগীরা ভুগে থাকেন, তার মধ্যে পায়ের যত্নের অনেক বড় একটি ব্যাপার রয়েছে, এবং বর্তমান পরিস্থিতিতে আপনাদের করণীয় কি হতে পারে তা নিয়ে আমরা কথা বলছিলাম, বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ শুনছিলাম। আশা করছি আপনারা এতে উপকৃত হবেন এবং তাতে আমাদের প্রোগ্রামের সার্থকতা। আমি আর কথা দীর্ঘায়িত করব না, আজকের প্রোগ্রাম আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 12টায় নতুন কোনো ফিজিওথেরাপি বিষয়ক রোগ এবং বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসককে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, ঘরে থাকুন, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সকল ধরনের যে নিয়মাবলী রয়েছে তা যথাযথ সম্মানের সাথে মেনে চলুন, নিরাপদ শারীরিক দূরত্ব, সামাজিক দূরত্ব বজায় রাখুন। এবং ইতিমধ্যে আমি প্রতিদিনকার ন্যায় আজকেও আপনাদেরকে জানিয়ে রাখি, ইতিমধ্যে যারা করোনা ভাইরাস বা কোভিড-19 আক্রান্ত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতাপূর্ণ দৃষ্টিভঙ্গি পোষণ করুন। কোনো অবস্থাতেই বিরূপ বা অসৌজন্যমূলক আচরণ করবেন না, কোনো ধরনের বিরূপ প্রতিক্রিয়া দেখাবেন না। আপনিও আক্রান্ত হতে পারেন, আমরাও আক্রান্ত হতে পারি। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবো যেন আমরা এই বিপদ থেকে খুব সহজেই উদ্ধার পেতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।